আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি সেই ভাষণে উপস্থিত ছিলাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে, তবে তার আগে চলুন দেখে নেই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামে কি থাকছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও চ্যালেঞ্জ রয়ে গেছে, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ১০০ দিনে অযাচিত সমস্যা সমাধানে বেশি সময় গেছে মন্তব্য। কোনো ইস্যু বাংলাদেশের সাথে সম্পর্কে ঘাটতি তৈরি করতে পারবে না, বললেন ভারতীয় হাইকমিশনার। আলোচনার দরজা বন্ধ না করার তাগিদ। বিশ্বের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বেশি বাড়লে ভয়াবহ বিপর্যয়ে সতর্ক বার্তা। জলবায়ু সম্মেলনের আলোচনায় কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। এবং জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা গুণীজনকে নিয়ে চ্যানেল আই এর বিশেষ আয়োজন। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নীলফামারীতে পাখি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। সন্ধ্যা ৭টায় সরাসরি প্রচারিত ভাষণে অধ্যাপক ইউনূস আরও বলেন, নির্বাচন কমিশন গঠন করা গেলে নির্বাচন আয়োজন নিয়ে তারাই কাজ করবে। তবে অত্যাবশ্যকীয় কিছু সংস্কারের কাজ শেষ করে কাঙ্ক্ষিত নির্বাচনের আয়োজন করতে চায় সরকার। জনগণকে এই ইচ্ছেটুকু পূরণের সুযোগ দেওয়ার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, গত সরকারের সব অপকর্মের বিচার করা হবে। ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। বিপ্লব চলাকালে প্রায় ১,৫০০ ছাত্র শ্রমিক জনতার শহীদী মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা ১৬০০ গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। কর্মসংস্থান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। গত ১০০ দিনে অযাচিত সমস্যা সমাধানে বেশি সময় গেছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্রিফিং। এই দুই মন্ত্রণালয় ১০০ দিনে কি করেছে
তা তুলে ধরেন দুই সচিব। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা। ব্যর্থতা আর সফলতার বিচার জনগণ করবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মূল্যায়নের বিষয়টা সবসময় জনগণের কাছে। আমরা আমাদের এই সরকারের একটা মূল ভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থান এবং জনসমর্থন, এবং সেজন্যই আমরা তো বলে থাকি যে ক্রীড়ার ক্ষেত্রে হোক কিংবা সরকারি বিভিন্ন জায়গায় জবাবদিহিতা আমরা নিশ্চিত করব, কিন্তু আমরা কার কাছে জবাবদিহি দিতে বাধ্য? আমরা জনগণের কাছে জবাবদিহি দিতে বাধ্য। উপদেষ্টা বলেন, দেশ পুনর্গঠনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। গত 100 দিনে অযাচিত অনেক সমস্যা সমাধানে বেশি সময় পার করতে হয়েছে বলেও জানান তিনি। আমার মনে হয় আরও কাজ করার সুযোগ ছিল, কিন্তু আমরা অনেক ধরনের ফায়ার ফাইটিং এর মধ্য দিয়ে গিয়েছি। আপনারা দেখেছেন যে যদি 10 দিন হয়, 10 দিনের মধ্যে 7 দিন আমাদেরকে বিভিন্ন প্রবলেম, আনওয়ান্টেড বিভিন্ন প্রবলেম সলভ করতে ব্যয় করতে হয়েছে, আর 3 দিন আসলে আমরা মূল কাজটা করার সুযোগ পেয়েছি। আমি বলবো যে 100 দিনের মধ্যে 30 দিন হয়তো একদম মন্ত্রণালয় কেন্দ্রিক যেই পলিসি কাজগুলো সেগুলো করার আমরা সুযোগ পেয়েছি। বাকি সময়টা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে আসলে গেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরও বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব পাওয়ার পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ব্রিফিংয়ে জানানো হয়, বিভিন্ন মন্ত্রণালয়ে 100 দিনে 86,277 জনের কর্মসংস্থান হয়েছে। আগামী 2 বছরে আরও 5 লাখ কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে বিসিবি সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের পরিবর্তন আনা হয়েছে বলেও জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শিগগিরই রূপরেখা ঘোষণা করবেন। বর্তমান সরকারের রাজনৈতিক কোনো অভিলাষ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় আনতে চান তারা। বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেলে ভয়াবহ বিপর্যয় অনিবার্য বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় তারা সতর্ক করে বলেন, এতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি সংক্রামক ও মানসিক রোগে জর্জরিত হবে মানব সভ্যতা। পরিস্থিতি উন্নয়নে সবুজ প্রকল্পের ন্যায্যতার ভিত্তিতে পর্যাপ্ত বিনিয়োগ ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজের রিপোর্ট। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধে জোট তৎপরতার মাঝেও বিশ্বজুড়ে এই খাতে ভর্তুকি বৃদ্ধি পেয়েছে 4 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ধ্বংস হয়ে যাবে উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীর, গলতে শুরু করবে গ্রিনল্যান্ড ও পশ্চিম অ্যান্টার্কটিকার বরফসহ পার্মাফ্রস্ট অঞ্চলগুলো। বৃদ্ধি পাবে ভাইরাস, জীবাণু ও মানসিক রোগের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে নির্গমন বন্ধের পাশাপাশি উষ্ণায়ন প্রতিরোধে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। জলবায়ু অভিঘাতে বাংলাদেশের তীব্র শীত, দীর্ঘ খরা ও বন্যা সহ নানা দুর্যোগের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরতে নকশি কাঁথার মাধ্যমে দেয়া হয়েছে সংকট ও উত্তরণের বার্তা। They are thinking in profit in the deep, so they don't want to give money to the global south to support the people that is in the territories facing the extreme climate crisis. We work on topics like climate justice, also agroecology and food sovereignty. And in La Via Campesina, we're part of La Via Campesina, which is an international movement. It's the biggest social movement in the world. পরিবেশ বান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং জাস্ট ট্রানজিশন সহ জলবায়ু অভিঘাতে সৃষ্ট সংক্রামক ও মানসিক রোগ প্রতিরোধে অর্থায়ন ঘাটতিকে হতাশাব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা। মূলত নীতিগতভাবে এগ্রি করতে হবে যে যেই $1 ট্রিলিয়ন দরকার সেটা যেন ওরা আনতে পারে, যেই লস এন্ড ড্যামেজ ফান্ডের টাকাটা থাকার কথা সেটা যেন আসে, যে প্রতিশ্রুতিগুলো আগের 2 কপে দিয়েছে বা প্যারিস এগ্রিমেন্টে দিয়েছে সেটা বাস্তবায়ন হওয়াটা আসলে অনেক বেশি দরকার। ওরা বলছে আমরা 100 বিলিয়ন দিয়েছি, আর আমরা বলছি আমরা ওডিএ, ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা ছিল, একটা দেশকে যে সহায়তা করতাম, ওই টাকাটা যদি বাদ দেই তাহলে $20-30 বিলিয়নের হয়নি।
এখানে তো অনেক ধরনের পারপাস আছে। শুধু 2022 সালে বাড়তি তাপজনিত কারণে 68,000 মানুষের মৃত্যুর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পরিস্থিতির ভয়াবহতা। এমন বাস্তবতায় দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। একটি একটি করে 29টা ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়ে গেল বিভিন্ন দেশে। আমরা তো আশায় থাকি যে ভালো কিছু হবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স থেকে। হাই লেভেল সেগমেন্ট মিটিং এবং অন্যান্য নেগোশিয়েটররা তুলে ধরেন। ফলের বাইরেও নানা অ্যাক্টিভিস্ট তো অনেক কিছু জোরালোভাবে তুলে ধরেন। ক্লাইমেট চেঞ্জের কারণে নানাভাবে দুর্দশায় পড়ছি। এটা কিন্তু একটা নীরব ঘাতক হিসেবে আমাদের ক্ষতি করছে, যেটা আমরা কিন্তু বুঝতে পারছি না এমনি স্বাভাবিকভাবে। এবং ফসিল ফুয়েলের কারণে যে ধরনের কার্বন ইমিশন হচ্ছে এবং নানা ধরনের সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভিস্টরা তুলে ধরছেন। তবে খুবই সম্মুখ গতিতে আগাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স প্রতিবার। তো এবারও আমরা আশা করি হয়তো ভালো কিছু হবে। সেটা বোঝা যাবে 22 তারিখের পরে যে এটা কোন পর্যায়ে শেষ হলো। বিশ্বজুড়ে ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটলেও ব্যবহার কমেনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। প্রাকৃতিক দুর্যোগে উদ্বেগ ও বিষণ্ণতায় নানা শারীরিক ও মানসিক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। পরিস্থিতি উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। নির্দিষ্ট কোনো ঘটনা বা ইস্যুর কারণে বাংলাদেশ ভারতের বহুমাত্রিক সম্পর্কে ঘাটতি তৈরি হবে না বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় এক অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেছেন, শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন ভারতের অগ্রযাত্রাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের যেসব বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তার অন্যতম বাংলাদেশ ভারত সম্পর্ক। সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের বে অফ বেঙ্গল কনভারসেশনেও দুই দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। এই আয়োজনের দ্বিতীয় দিনে অতিথি হয়ে ভারতের হাইকমিশনার বলেন, বাণিজ্য, নিরাপত্তা, সংস্কৃতি সহ নানাভাবে দুই দেশের মানুষের সম্পৃক্ততা ঢাকা নয়াদিল্লির সম্পর্ক আরও এগিয়ে নিবে। Our relations are truly multifaceted and cannot be reduced to a single agenda or a single issue. There are irritants, but they have not restricted the overall forward movement in our relations. As two nations whose progress and prosperity are as interlinked as our geographies and historical roots, the reality of our interdependence and mutual benefit will keep reasserting itself again and again, regardless of changes in the political wind. বে অফ বেঙ্গল কনভারসেশনে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পুরনো ও উঠতি পরাশক্তিগুলোর তৎপরতা নিয়ে সতর্ক করেন বক্তারা। There is no other power bigger than money. Money speaks. So China's checkbook diplomacy in South Asia has now become very effective. Connecting the two seas has become a major focal points or conflicting points, keeping the geostrategic and geo-economic perspectives into mind. আলোচনায় কারো জন্য দরজা বন্ধ না করে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দেশগুলোকে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এগিয়ে যাওয়ার তাগিদ এসেছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নানা আয়োজনে উদযাপিত হয়েছে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার ৭২তম জন্মদিন। কোটি কোটি দর্শক শ্রোতানন্দিত এই গানের পাখিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই। বিশেষ এই দিনে কালজয়ী শিল্পীকে নিয়ে চ্যানেল আই এর পর্দায় ছিল সরাসরি বিশেষ আয়োজনও। লায়লা নওশিনের রিপোর্ট। উপমহাদেশের সঙ্গীত জগতের বিস্ময়কর এক নাম কণ্ঠশিল্পী রুনা লায়লা। শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্ব সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। বিভিন্ন ভাষায় 10,000-এর বেশি গান গেয়ে কোটি কোটি সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে মুগ্ধ করে চলেছেন 60 বছরের বেশি সময় ধরে। 72 বছরে পা রাখলেন এই গানের পাখি। এখনও অনায়াসে স্টেজ শোতে অংশ নেন রুনা লায়লা। জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে ফুলেল ভালোবাসায় সিক্ত কালজয়ী এই সঙ্গীতশিল্পী। সঙ্গে ছিল দেশের সঙ্গীতাঙ্গনের আরও এক ঝাঁক তারকা।
8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই সঙ্গীতশিল্পী বললেন, শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় অর্জন। যেটা ডিজার্ভ করি তার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। আমি আল্লাহর হাজার শুকর করি যে আল্লাহ তাআলা এত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, তারপরে শুভেচ্ছা, দোয়া, আশীর্বাদ পেয়েছি আমি এবং পাচ্ছি, ভবিষ্যতেও পাবো আশা করছি। জন্মদিনে দর্শকদের জন্য এনেছেন নতুন চমক, আসছে নতুন গানও। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে থেকে চালু হলো। চ্যানেলের নাম হচ্ছে দ্য রুনা লাইলা। সবাই সাবস্ক্রাইব করবেন। দীর্ঘ 60 বছরের যে জার্নিটা, মিউজিক্যাল জার্নি, এখানে অনেক কিছু এখানে তুলে ধরা হবে। এখানে গান থাকবে, ভিডিওস থাকবে, ইন্টারভিউস থাকবে, এই ধরনের আড্ডা থাকবে। আমি 2টো গান করেছি সাদিক আলীর সুরে, ইয়েতে বাংলাদেশ বেতারের জন্য করেছি। আমি অনেক দিন পরে এখানে গাইলাম, খুব ভালো লাগলো। 1952 সালের 17 নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। চলচ্চিত্রে অভিনয়, রিয়েলিটি শোর বিচারকের পাশাপাশি মানবতার কল্যাণেও ভূমিকা রেখেছেন রুনা লায়লা। সঙ্গীতাঙ্গনের বিস্ময়, রুনা লায়লার জন্মদিনে চ্যানেল আই পরিবারের অকৃত্রিম ভালোবাসা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে আবারও কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। রাজ্যটিতে 6 জনের মরদেহ উদ্ধারের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। শুক্রবার জিরিবামের একটি নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য 3 জনের মরদেহ পাওয়া গেছে শনিবার। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়ির সামনে শনিবার রাতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। দরজা ভেঙে তার বাড়িতে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, উপভোক্তা বিষয়ক মন্ত্রী এবং 3 বিধায়কের বাড়িতেও হামলা চালায় তারা। হামলাকারীদের দাবি 24 ঘন্টার মধ্যে খুনের অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে রাজ্য সরকার। মণিপুরের রাজধানী ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর সহ মোট 7 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জিরিবাম জেলা থেকে একই পরিবারের 3 নারী ও 3 শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল কুকিদের বিরুদ্ধে। অপহৃত 6 জনই ছিলেন মেইতেই সম্প্রদায়ের। পরে 3 শিশুসহ 6 জনেরই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিটোল টাটা, বিশেষ সংবাদ। পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নীলফামারী জেলা প্রশাসন। পাখিদের নিরাপদ আবাসস্থল গড়তে নীলসাগর দিঘির পাড়ের গাছের ডালে ডালে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাড়ি। বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি সহ শীতকালে অতিথি পাখির আগমনে মুখরিত হয় নীলসাগর দিঘি। পর্যটকদের আকর্ষণ ও পাখির আনাগোনা আর কিচিরমিচিরে মুখর পরিবেশ ও প্রকৃতি গড়ে তুলতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে জেলা প্রশাসক নাইরুজ্জামান। এছাড়া পাখিদের খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক উপস্থিত ছিলেন। জীববৈচিত্র্যের রক্ষায় সারা দেশে এমন উদ্যোগ নেয়ার আহ্বান তাদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের কনজিউমার ক্রেডিট ডিভিশনের আয়োজনে CLS এজেন্ট কনফারেন্স হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন ব্যাংকের কনজিউমার ক্রেডিট ডিভিশন বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মালিকুল ইসলাম। অনুষ্ঠানে বিজয়ী এজেন্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারে রয়েছে
সংবাদ শেষ করব সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও চ্যালেঞ্জ রয়ে গেছে, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 100 দিনে অযাচিত সমস্যা সমাধানে বেশি সময় গেছে মন্তব্য। কোনো ইস্যু বাংলাদেশের সাথে সম্পর্কে ঘাটতি তৈরি করবে না, বললেন ভারতীয় হাইকমিশনার। আলোচনার দরজা বন্ধ না করার তাগিদ। বিশ্বের তাপমাত্রা আরও 2 ডিগ্রির বেশি বাড়লে ভয়াবহ বিপর্যয়ের সতর্কবার্তা। জলবায়ু সম্মেলনের আলোচনায় কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। এবং জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। গুণীজনকে নিয়ে চ্যানেল আই এর বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।